আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো এই মুহূর্তে যেহেতু একটা বছর শেষ হয়ে গেল, 2024 সালে আমাদের কি অবস্থা, পুঁজিবাজারে আসলে কি ঘটেছে আমরা সবাই সেটা জানি। এবং 2024 সালে পুরো বছরটাকে অ্যাকুমুলেট করলে এখান থেকে আসলে ট্রেডিংয়ের মাধ্যমে কিংবা ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রফিট জেনারেট করতে পেরেছে এরকম মানুষের সংখ্যা আসলে খুবই নগণ্য হবে। এবং ম্যাক্সিমাম মানুষ 2024 সালে মার্কেটে আসলে লুজার হয়েছি। তো যেহেতু একটা বছর পার হয়ে নতুন অর্থনৈতিক সাইকেল চালু হয়েছে, 2025 সাল এসেছে, তো আমাদের এক্সপেকটেশনটাও এখন বেড়েছে। 2025 সালের রেসপেক্টে মার্কেট কেমন হতে পারে এটা নিয়ে প্রচুর পরিমাণ অনলাইনে কথাবার্তা, নিউজ, ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই আশা করতেছি 2025 আস্তে আস্তে মার্কেট ঘুরে দাঁড়াবে। ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর গ্লোবাল রিপোর্টে এসছে 2025 সালের শেষার্ধ অর্থাৎ 2025 সালের জুলাই মাসের পর থেকে মার্কেটে একটা বড় রান আসতে পারে। তো সবকিছু মিলে সবার মধ্যে একটা ব্যাপক রকমের এক্সপেকটেশন কিন্তু আছে। অ্যাটলিস্ট সবচাইতে বড় এক্সপেকটেশনটা হচ্ছে আমরা যে পরিমাণ লুজার হয়েছি, যে পরিমাণ ক্যাপিটাল লুজ করেছি, সবাই কিন্তু সেই ক্যাপিটালটা ফিরে পাওয়ার আশায় আসলে অপেক্ষা করছেন। তবে এই মুহূর্তে যেহেতু আমি সাপ্তাহিক ভিত্তিতে ভিডিও দেওয়ার চেষ্টা করি, এই মুহূর্তে মার্কেটের কন্ডিশনটা কি, আগামী অল্প কিছুদিনের মধ্যে মার্কেটের বিহেভিয়ার কেমন হতে পারে, আমাদের করণীয় কি, আগামীতে আমাদের পজিশনগুলো কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয়ে আপনাদেরকে হাই লেভেলে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম ইন্ডেক্সের দিকে যদি তাকান, কোনো ধরনের সাইকোলজি বাদ দিয়ে, কোনো ধরনের আবেগ সেন্টিমেন্টকে না এখানে সামনে এনে স্পেসিফিকভাবে চার্ট দেখে আমি যদি আপনাদেরকে বলি, তাহলে মার্কেট ফুল ফেসে ডাউন ট্রেন্ডে আছে। কি বললাম? মার্কেট ফুল ফেসে ডাউন ট্রেন্ডে আছে। আমরা সবাই জানি মার্কেটে এক একটা সুইং তৈরি হয়। সুইংগুলো কিভাবে তৈরি হয়? এইভাবে মানে ঢেউয়ের মতো করে এরকম সুইং তৈরি হয়। যখন এই সুইংগুলো প্রিভিয়াস সুইং এর টপকে পার করে উপরে উঠতে পারে, তখন তাকে বলা হয় আপ ট্রেন্ড। ঠিক তেমনি ভাবে যখন মার্কেটের সুইংগুলো এইভাবে আস্তে আস্তে করে শুধু নিচের দিকেই নামতে থাকে, তাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এর মধ্যে এইখানে আপনি যত অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিসের কনসেপ্ট আনেন কিংবা আপনি যত বেশি পড়াশোনা করেন মার্কেট নিয়ে, এই জায়গাটাতে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। একদম মার্কেটের বেসিক ফান্ডা হচ্ছে আপ ট্রেন্ড কি আর ডাউন ট্রেন্ড কি সেইটা বোঝা। সো মার্কেটের এই অংশটুকু যদি আপনি পুরাটা অবজার্ভ করেন, তাহলে দেখেন মার্কেট যে এক একটা সুইং তৈরি করেছে, দ্বিতীয়বার কখনোই সেই সুইং এর টপটাকে অতিক্রম করে উপরের দিকে উঠতে পারে নাই, যতগুলো সুইং তৈরি করেছে। সো সিম্পল ভাবে খালি চোখে দেখা যাচ্ছে মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে। একটা পার্ট ক্লিয়ার হলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এখানে কোনো সন্দেহ নাই। গত মাসে ডিসেম্বর মাসে যে কয়টা ভিডিও দেওয়া হয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলেছিলাম যে মার্কেট নিয়ে এই মুহূর্তে নতুন করে হতাশ হওয়ার আর কোনো কারণ নাই, কারণ মার্কেট গত মাসের প্রেক্ষিতে অনেক বেশি নিচে আর নতুন করে নামবে না এবং মার্কেট থেকে ডিসেম্বর মাসে আশা করারও কোনো কিছু নাই। মার্কেট কমপ্লিটলি সাইডওয়েজ থাকবে। আপনি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন, ফেসবুকেও দেখতে পারেন। তো ওই জিনিসটাই দেখেন গত ডিসেম্বর মাসের আরো কিছু আগে থেকে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে এখনো পর্যন্ত মার্কেট কিন্তু সাইডওয়েজ একটা রেঞ্জের মধ্যে দিয়ে আছে। এখন আমরা বুঝবো কি করে মার্কেট কখন ভালো হবে? একটু জুম করে আমি আপনাকে দেখাই, খুব সিম্পল ভাবে বলবো, আপনারা যে কেউ টেকনিক্যাল অ্যানালিসিস বুঝেন কিংবা না বুঝেন আপনি বুঝতে পারবেন। মার্কেট রিসেন্টলি গত 1.5 মাস যাবত যতবার এই জোনটাকে ব্রেক করার চেষ্টা করেছে, ততবার 5240 থেকে 5260-70, এই যে 5240 থেকে 5270 এই জায়গাটুকুর মধ্যে যখনই মার্কেট পৌঁছেছে, মার্কেট এইখান থেকে আবার নিচের দিকে পড়ে গিয়েছে। এবং কোনো একটা সিঙ্গেল ক্যান্ডেল ভলিউম পে হোক, কম ভলিউমে হোক, অর্থাৎ ফেক হবে না রিয়েল হবে সেটা পরের ব্যাপার, বাট কোনো একটা সিঙ্গেল ক্যান্ডেল এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে এখনো পর্যন্ত পারে নাই। সো সিম্পল ভাবে যদি আপনি চিন্তা করেন, এই যে অ্যাকুমুলেশন জোনটা এখানে চলতেছে, এটা একটা কমপ্লিটলি টাইম কারেকশন, এটাকে আপনি বলতে পারেন একটা অ্যাকুমুলেশন জোন। এই অ্যাকুমুলেশন জোনটা কমপ্লিট হওয়ার পর মার্কেট যেই কোনো একদিকে ব্রেকআউট দিবে, হয় এই রেজিস্ট্যান্স জোনটা ভেঙে উপরের দিকে ব্রেকআউট দিবে, সেই ক্ষেত্রে মার্কেটের গন্তব্য হবে বেশ কিছুটা উপরের দিকে। কোনো কারণে মার্কেট যদি 5100 লেভেলটা ব্রেক ডাউন করে নিচের দিকে ব্রেক ডাউন দেয়, তাহলে মার্কেটের গন্তব্য হবে বেশ খানিকটা নিচের দিকে। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব দ্বিমত নাই। এবার প্রশ্ন হচ্ছে
কোন দিকে ব্রেকআউট দেওয়ার পসিবিলিটি বেশি এবং কোন দিকে ব্রেকআউট দিতে পারে, যখন ব্রেকআউটটা হবে তখন আমরা কি দেখে বুঝবো যে এটা আসলে অরিজিনাল ব্রেকআউট হলো কিনা, আমরা এখন অ্যাক্টিভিটি ওই অনুযায়ী করব কিনা। সিম্পল মিনিং হচ্ছে আপনি ভলিউমের দিকে লক্ষ্য করেন। টেকনিক্যালি যাই বলেন না কেন, মার্কেটের প্রাণ হচ্ছে ভলিউম। ভলিউম বাড়লে মার্কেট আগাবে, ভলিউম না বাড়লে মার্কেট আগাতে পারবে না। আপনি এই অংশটা যদি দেখেন, মার্কেটের এভারেজ ভলিউম আছে 300 থেকে 400 কোটি টাকার মধ্যে, 600 কোটি টাকাও আমরা পার করতে পারতেছি না। সো এই প্রেক্ষাপটটার মানে আসলে কি? এই প্রেক্ষাপটটার মানে হচ্ছে বিনিয়োগকারীদের মার্কেটের প্রতি আস্থা নাই, বড় বিনিয়োগকারীরা মার্কেটে ফান্ড নিয়ে আসতেছে না, যার ফলশ্রুতিতে মার্কেটে ভলিউম বাড়তেছে না। আমাদের মতো রিটেল বিনিয়োগকারী যারা আছি, টুকটাক লসটাকে মিনিমাইজ করার চেষ্টা হিসেবে আমরা নিটিং করতেছি, বাই সেল মোডে আপ ডাউন করে দেখতেছি যে কোনোভাবে একটু ম্যানেজ করা যায় কিনা। সেইটার ফলশ্রুতিতে একদম ক্ষুদ্র অ্যামাউন্টে 300 কোটি টাকার আশেপাশে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুইটা একটা স্টকে এখানেও মুভমেন্ট হচ্ছে, কারণ কি ইনস্টিটিউটগুলোকে তাদের মাসিক খরচ চালাতে হয়। সো মার্কেটে 400 স্টক থাকলে ওইখানে যদি 4টা স্টকের দাম বাড়ে, এটা খুশি হওয়ার কোনো কিছু নাই, এটা একদমই লটারির মতো। কোন 4টা বাড়বে আপনি এক্স্যাক্টলি আসলে ট্র্যাক করাটা খুবই ডিফিকাল্ট। বাট 400 স্টকের মধ্যে যখন 40টা স্টক বাড়বে, তখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিসকে কাজে লাগিয়ে সেখান থেকে কিছু স্টককে পিক করতে পারবেন। সো মার্কেটে যতক্ষণ পর্যন্ত ভলিউম না বাড়বে, ততক্ষণ পর্যন্ত মার্কেট এই লেভেল ব্রেকআউট করে উপরের দিকে টিকার কোনো পসিবিলিটি নাই। সো সিম্পল ফান্ডা, যদি আপনি দেখেন জানুয়ারি মাসের সামনের দিনগুলোতে গ্র্যাজুয়ালি এইখান থেকে ভলিউম বাড়তেছে এবং ভলিউমের সাইজটা এইরকম হয়েছে, অন্তত পক্ষে এইরকম হয়েছে, তার মানে কি এইরকম হয়েছে, এইরকম। যদি এরকম হয় এবং এইটা বাড়ে, তাহলে আপনি এখান থেকে 200-300 পয়েন্টের একটা মুভ আশা করতে পারেন। আর যদি দেখেন ভলিউমের মাত্রা এই রেঞ্জ থেকে আর বাড়তেছে না, তাহলে মার্কেট আলটিমেটলি আস্তে 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 করে অন্তত পক্ষে এইটুকু নিচের দিকেই নামবে। এইটুকু নিচের দিকে নামার পর এইটা ব্রেকডাউন করবে কি করবে না, সেইটা ওই সময়ে কি পরিমাণ ভলিউম হয়, মার্কেটের ইভেন্ট, আবারও বলছি মার্কেটে কি ধরনের ইভেন্ট ক্রিয়েট হয় সেটার দিকে নজর রেখে তখন আমরা বুঝতে পারবো যে এইখান থেকে মার্কেট আবার ব্যাকআপ করে, মানে রিভার্স ব্যাক করে উপরের দিকে উঠবে না ব্রেকডাউন করে অনেকখানি নিচে চলে যাবে। এই মুহূর্তে এই লেভেল ব্রেকডাউন করে নিচে চলে যাবে এই কথাটা বলা উচিত হবে না, কারণ এটা আমরা কেউই জানি না আসলে কি হতে চলেছে। বাট ব্রেকআউট করার পসিবিলিটি এখনো পর্যন্ত তৈরি হয় নাই। সিম্পল ভাবে বলে দেই, ব্রেকআউট করার পসিবিলিটি এখনো পর্যন্ত তৈরি হয় নাই। এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল এবং প্যাটার্নটা নিচের দিকে ব্রেকডাউন করছে, যার মানে হচ্ছে মার্কেট এইরকম পর্যন্ত নিচের দিকে আসতে চলেছে। আসার পরে যদি এরকম লেভেলে সাপোর্ট ক্রিয়েট করতে পারে, তাহলে পুনরায় উঠে দাঁড়াতে পারে। আর যদি এটা না টিকে, তাহলে মার্কেট আবার এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে মার্কেট আসলে এইখান থেকে এইটুকু পড়লো নাকি এইটুকু পড়লো সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যাকুমুলেশন জোন থেকে যখন মার্কেট বের হবে, কোন দিকে মার্কেট বের হয়, উপরের দিকে নাকি নিচের দিকে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ এইটুকু জায়গার ভিতরে যখন আপ ডাউন করবে, এইটুকুর মধ্যে আপনি আসলে পোর্টফোলিও খালি করে ফেলবেন, নতুন করে লোড দিবেন, এই সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। টেকনিক্যালি 5270 লেভেল ব্রেকআউট করে উপরের দিকে যখন ক্লোজিং ক্যান্ডেল আপনি পাবেন, তখন আপনি ট্রেডিং এর জন্য প্রিপারেশন নিতে পারেন, ট্রেডিং এ পার্টিসিপেট করতে পারেন। এক কথায় এই লেভেলের ভিতরে যখন আপ ডাউন করতেছে, এইখানে আপনার হাতে থাকা হোল্ডিং স্টক যদি আপনাকে অটোমেটিক্যালি মার্কেটের ফ্লোর সাথে সাথে প্রফিট দেয়, সেই প্রফিট আপনি টেক করেন। যদি প্রফিট না দেয়, আপনাকে ওয়েট করতে হবে। বাট এই জায়গার ভিতরে খুব একটা ট্রেডিং অপরচুনিটি নাই। হ্যাঁ, আপনি যদি টেকনিক্যাল চার্ট বুঝে দুইটা একটা ট্রেড করতে পারেন, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট টু বি অনেস্ট, এই জায়গার ভেতরে খুব একটা ট্রেডিং অপরচুনিটি আপনি পাবেন না, যতক্ষণ পর্যন্ত না মার্কেট 5270 লেভেলকে ব্রেকআউট করে উপরের দিকে উঠতেছে। আমি আশা করি ইন্ডেক্স সম্পর্কে একটা বেসিক লেভেলের, হাই লেভেলের ভিউ আপনারা পেয়ে গিয়েছেন। সো সোজা কথা হচ্ছে, মার্কেটে ভলিউম আসতে হবে। মার্কেটে ভলিউম আসার পূর্ব শর্ত হচ্ছে মার্কেটে কিছু পজিটিভ ইভেন্ট ক্রিয়েট হইতে হবে, যার ফলশ্রুতিতে মানুষ মনে করবে যে এখন মার্কেটটা ভালো হইতে পারে, এবং তার ফলশ্রুতিতে কিছু মানুষ টাকা নিয়ে মার্কেটে আসবে, যার ফলে আস্তে আস্তে করে ভলিউম বাড়বে। সেইটা দেখে আরো কিছু মানুষ মনে করবে যে এইবার মার্কেটে এন্ট্রি নেওয়া যায়। এই সিচুয়েশন ক্রিয়েট না হওয়া পর্যন্ত মার্কেট আমাদেরকে আশানুরূপ কোনো এক্সপেকটেশন দিতে পারবে না। এখন সেই পজিটিভ ইভেন্ট কি দেখে আমরা বুঝবো যে মার্কেট আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারে? প্রথম তো শর্ত হচ্ছে ভলিউম বাড়তে হবে, কিন্তু ভলিউম কিভাবে বাড়বে? আমরা জানি রিসেন্টলি প্রায়
প্রায় শতাধিক বড় বিনিয়োগকারীর অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে, প্রিভিয়াস গ্যাম্বলিং এর বিভিন্ন রিপোর্টের কারণে তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রাখা হয়েছে। সো যদি ইন ফিউচার এরকম কোনো নিউজ আসে যে সেই অ্যাকাউন্টগুলোকে জরিমানা নিয়ে বা কোনো একটা নেগোসিয়েশনের মাধ্যমে নতুন করে বিনিয়োগ করার পারমিশন দেওয়া হলো, এটা হইতে পারে একটা পজিটিভ ইভেন্ট। আরো কিছু পজিটিভ ইভেন্ট যেটা হয়েছে আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। গতকাল আমাদের মার্কেটে একটা নিউজ এসছে যে এই অস্থিরতার সময়েও গত 6 মাসে $19 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে, যেখানে প্রবৃদ্ধি হয়েছে 13.28%। কোন কোন তৈরি পোশাক খাতের কোম্পানি এখানে কি ধরনের পারফর্ম করেছে সেইটা ডিটেল আপনারা এই রিপোর্টের মধ্যে পাবেন। এটা গতকালকের রিপোর্ট। এর আগে আমরা একটা রিপোর্ট পেয়েছি ব্যাংকের পরিচালন মুনাফা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যেখানে হাইয়েস্ট অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক এবং অন্যান্য যে ব্যাংক যেই পরিমাণ 2023 সালে কি পরিমাণ প্রফিট করেছিল, 2024 সালে কি পরিমাণ প্রফিট করেছে, এই জায়গাটায় কম্পেয়ার করতে গেলে দেখা যায় যে অনেক ব্যাংক প্রায় দ্বিগুণের কাছাকাছি প্রফিট করে ফেলছে। 50%-এর উপরে যেগুলো প্রফিট করছে মানে হিউজ প্রফিট করছে। তো এই যে পজিটিভ ইভেন্ট, এরকম একটা ইভেন্ট আসলেই মার্কেট ভালো হয়ে যাবে না। যদি এই ধরনের ইভেন্ট আসা কন্টিনিউ করে এবং নতুন করে জরিমানা, অ্যাকাউন্ট ফ্রিজ, কোনো ধরনের নেগেটিভ নিউজ মার্কেটে না আসে, তাহলে আস্তে আস্তে করে মার্কেটে মানি ফ্লো বাড়বে এবং মার্কেট পজিটিভ হওয়ার চেষ্টা করবে। প্রমাণ কি? এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলোর ব্যাকএন্ডে তো লজিক্যাল রিজন থাকতে হবে, রিয়েল এক্সাম্পল থাকতে হবে, আদারওয়াইজ আমি বললাম দেখেই হয়ে যাবে, ব্যাপারটা তো এরকম না। দেখেন এই ব্যাংকের নিউজটা আসছে 2 জানুয়ারি। 2 জানুয়ারির পরে আপনি যদি মার্কেটের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন ব্যাংক সেক্টরে 2 জানুয়ারিতে ওই নিউজটা আসার দিন থেকে শুরু করে মার্কেট কিন্তু পজিটিভ দিকে মুভ করতেছে। মার্কেট বলতে আমি ব্যাংক সেক্টরের কথা বুঝাচ্ছি। ব্যাংক সেক্টরের যে ওভারঅল চার্ট, এটা হচ্ছে ব্যাংক সেক্টরের সেক্টরাল চার্ট। সেক্টরাল চার্টটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কারেকশন কমপ্লিট করেছে অনেকদিন আগেই। টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কারেকশন কমপ্লিট করলেও কারেকশন কমপ্লিট করার মানে কিন্তু এই না যে এখন সেটা বাড়া শুরু করবে। টেকনিক্যালি কারেকশন কমপ্লিট করার মানে হচ্ছে এখন আর নিচের দিকে যাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এখন যেই লেভেলে আছে সেই লেভেলে কিন্তু আরো 1 বছরও থাকতে পারে, যেটাকে বলে অ্যাকুমুলেশন জোন। যেমন এই সময়টা থেকে নিয়ে এই সময় পর্যন্ত একটা নির্দিষ্ট জোনের মধ্যে সে ঘোরাঘুরি করতেছে। এই পুরা জায়গাটা বেসিক্যালি হচ্ছে মার্কেটে ব্যাংক সেক্টরের জন্য অ্যাকুমুলেশন জোন। আশা করি আমি বুঝাইতে পারছি। সো যখন এই ধরনের পজিটিভ ইভেন্ট ক্রিয়েট হবে তখন দেখবেন ওই সেক্টরে আস্তে আস্তে ক্যাশ ফ্লো বা মানি ঢুকতেছে। আবার যেমন দেখেন পরবর্তীতে গতকালকে আমরা টেক্সটাইল সেক্টরের একটা পজিটিভ নিউজ দেখতে পেলাম। হতে পারে আগামী সপ্তাহে আমরা এরকম ভাবেই ব্যাংক সেক্টরের মতো টেক্সটাইল সেক্টরে সামান্য সামান্য কিছু মুভমেন্ট দেখতে পারি। এখন বিষয়টা হচ্ছে এই মুভমেন্টটা কতটুকু দীর্ঘমেয়াদী হবে সেইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি এই মুভমেন্টটা দীর্ঘমেয়াদী হতে পারে তাহলেই শুধুমাত্র কিন্তু মার্কেট আগাবে। আদারওয়াইজ ব্যাংক সেক্টর একটু বাড়লো, ওইদিকে ব্যাংকের ব্যাকএন্ডে হয়তো বা ইন্স্যুরেন্স সেক্টর বা বি ক্যাটাগরি বা জেড ক্যাটাগরি ওই দিন একটু কমলো, তাহলে অ্যাডজাস্ট হয়ে আলটিমেটলি মার্কেট যেখানে থাকার সেখানেই থাকলো। কারণ কি, ভলিউম যদি না বাড়ে তাহলে ব্যাংক সেক্টর ধরেন বাড়তেছে, ভালো কথা, ব্যাংক সেক্টর বাড়তেছে, কিন্তু ভলিউম যদি না বাড়ে টোটাল ভলিউমটাই খরচ হয়ে যাবে ব্যাংক সেক্টরকে বাড়ানোর পিছনে। আলটিমেটলি অন্য সেক্টরগুলো আগাতে পারবে না, আর অন্য সেক্টরগুলো যদি না আগায় একটা সেক্টর স্পেসিফিক ভাবে মার্কেটকে লিড করতে পারবে না। সো এই জন্যই ভলিউম যখন বাড়বে ব্যাংক সেক্টরের দিকেও কিছু ফ্লো হতে পারবে, কিছু হয়তো ইন্স্যুরেন্স, টেক্সটাইল বা আদার সেক্টরের দিকেও ফ্লো হবে। ওভারঅল যখন ভলিউম বেড়ে সেক্টরাল মুভমেন্ট শুরু হবে তখনই মূলত আমরা বুঝবো যে মার্কেট এখন ভালো হতে চলেছে। এনিওয়ে, এই পর্যায়ে এসে ব্যাংক সেক্টর নিয়ে আপনাদেরকে একটা সিম্পল অ্যানালিসিস দিয়ে রাখি। সেটা হচ্ছে ব্যাংক সেক্টরের কারেকশন শেষ হয়েছে। টেকনিক্যাল চার্টের অনুযায়ী যদি আপনি চিন্তা করেন এই লেভেলটাতে আসলে একটা অর্ডার ব্লক রয়েছে, এবং স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে যারা পড়াশোনা করেন, যারা প্র্যাকটিস করছেন তাদের উপলক্ষে বলছি, তারা বিষয়টা বুঝতে পারবেন। যখন মার্কেটে কারেকশন হয় তখন যেই লেভেলে ওই সুইংটার এক্সট্রিম ওবি অবস্থান করে, ওই সুইং মানে কি, ওই সুইং মানে হচ্ছে এই যে একটা সুইং, এই যে একটা সুইং, দুইটা সুইং কিন্তু এখানে, তাহলে এক্সিস্টিং যে সুইংটা হয়েছে সেই সুইং এর এক্সট্রিম ওবি মানে এই সুইং এর একদম সর্বশেষ লেভেলে যে ওবিটা রয়েছে সেটাকে বলা হয় এক্সট্রিম ওবি। ইউজুয়ালি কারেকশন নিচের দিকে আসলে এক্সট্রিম ওবির ইমিডিয়েট লাগানো যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকে ওই লেভেল থেকে মার্কেট ঘুরে দাঁড়ায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে
80% প্লাস ক্ষেত্রে মার্কেটে এটাই হতে দেখা যায়। সো আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে এই ওবিটা হচ্ছে, আমি এই সুইংটা ডিলিট করে দিচ্ছি, এই যে লাল কালারের ক্যান্ডেল এইটা হচ্ছে এক্সিস্টিং সুইং এর এক্সট্রিম ওবি, এবং এক্সট্রিম ওবির সাথে লাগোয়া যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপের সাপোর্ট নিলে মার্কেট সাধারণত ওইখান থেকে ঘুরে দাঁড়ায়। তাহলে টেকনিক্যালি আমরা একটা কনফার্মেশন পাচ্ছি যে এই লেভেল থেকে মার্কেট ঘুরতে পারে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এইখানে শর্ট টাইমে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট হয়েছে, একটা বক্সের ভিতর দিয়ে, একটা নির্দিষ্ট জোনের ভিতর দিয়ে মাল্টিপল ক্যান্ডেল তৈরি হচ্ছে, যেখানে আমরা একটা ব্রেকআউট পেয়েছি। এইবার আমাদের কাজ হচ্ছে এই ব্রেকআউট ক্যান্ডেলের টপে একটা মার্ক করে রাখা। মার্ক করে রাখলে আমরা দেখতে পাচ্ছি 16.80। যদি আগামী দিন কিংবা আগামী কয়েকদিন পরে যেই দিনই হোক 16.80 এই লেভেলটার উপরে যদি একটা নতুন করে সবুজ কালারের ক্যান্ডেলের ক্লোজিং দিতে পারে, তাহলে আমরা বুঝবো যে ব্যাংক সেক্টর এখন এইখান থেকে মুভমেন্টে যাবে। সিম্পল। যদি সেই ঘটনা না ঘটে তাহলে এমনও হইতে পারে মার্কেট যেইভাবে এইখানে অ্যাকুমুলেট করতেছে এইখানে আরো অ্যাকুমুলেট করতে থাকতে পারে। তবে হ্যাঁ, ব্যাংক সেক্টর নিয়ে এখন নতুন করে ভয়ের কোনো কিছু নাই। ব্যাংক সেক্টরের কারেকশন শেষ, এবং ব্যাংক সেক্টরের দেখেন মার্কেট কিন্তু ফান্ডামেন্টাল, সাইকোলজিক্যাল, টেকনিক্যাল তিনটা মিলে মুভ করে। সো টেকনিক্যালি আপনি কনফার্মেশন পাচ্ছেন, সাইকোলজিক্যালি মার্কেটে ব্যাংক সেক্টরের প্রাইস কম্পারেটিভলি একদম লোতে আছে। এইবার ফান্ডামেন্টাল কি? ফান্ডামেন্টাল হচ্ছে এই যে ডেটা। সো ফান্ডামেন্টাল ডেটা যেহেতু ব্যাংক সেক্টরের প্রাইস অলরেডি নিচে অবস্থান করতেছে এবং ফান্ডামেন্টাল ডাটা এসছে যে ব্যাংক সেক্টরের ম্যাক্সিমাম ব্যাংক প্রফিটে, সো এই সেক্টর নিয়ে আপাতত ভয়ের আর কোনো কারণ নাই। আপনারা ধাপে ধাপে পজিশন হোল্ড করতে পারেন, কিন্তু বর্তমান মার্কেট কন্ডিশনে কোন একটা স্টক নিলে কত দিনে প্রফিট হবে এইটার কোনো গ্যারান্টি কেউই আপনাকে দিতে পারবে না, আমিও না, অন্য কেউ না। আমাদের কাজ হচ্ছে কমের দিকে কিনে রাখা, সেক্টরাল মুভমেন্ট পেলে যখন আমাদের মার্কেটের ফ্লোর সাথে সাথে প্রফিট হবে তখন কিছুটা প্রফিট টেক করা। আর যদি আপনি লং টার্ম হোল্ডার হন তাহলে আপনি ব্যাংক সেক্টর বা এই ধরনের স্টক দেখে পজিশন হোল্ড করতে পারেন, যেই সেক্টরগুলোতে এই মুহূর্তে আর রিস্ক নাই। এরকম আর কোন সেক্টর আছে ব্যাংক সেক্টরের মতো যেই সেক্টর আর খুব বেশি রিস্ক নাই? যদি আমরা একটু দেখি, ব্যাংক সেক্টর নিয়ে ডিসকাশন হয়ে গেল ওভার। এরপরে ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাই। ইন্স্যুরেন্স সেক্টর প্রিভিয়াসলি যে সুইংটা কমপ্লিট করেছিল, এর যে হাই প্লাস মানে একদম হাই পয়েন্টটা ছিল 83.4, এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে নামা শুরু করেছে। 1 2 3 4 5 করে সে আসলে এ কমপ্লিট করেছে। যারা এলিয়ট ওয়েভ বুঝেন, যারা না বুঝেন স্কিপ করেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আপনাকে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বুঝিয়ে দিচ্ছি যে কারেকশনটা কিভাবে কমপ্লিট হয়েছে। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। এ বি সি করে মার্কেট যে একটা আপ ট্রেন্ড তৈরি করেছিল 1 2 3 4 5 এর, সেই আপ ট্রেন্ডটা থেকে মার্কেট একটা কারেকশন এখানে কমপ্লিট করেছে। এখানে কারেকশন কমপ্লিট করার পর মার্কেট এইখান থেকে উপরের দিকে গিয়েছিল। এই কথাটুকু বলার মূল উদ্দেশ্য হচ্ছে এইটুকু এনশিওর করা যে ইন্স্যুরেন্স সেক্টরের টেকনিক্যাল চার্ট অনুযায়ী ইন্স্যুরেন্সের কারেকশন শেষ। সিম্পল, ইন্স্যুরেন্সের কারেকশন শেষ। এখন আপনি বলতে পারেন ভাই ইন্স্যুরেন্স তো গত 15 দিন ধরে দেখতেছি দাম কমতেছে, আপনি বললেন ইন্স্যুরেন্সের কারেকশন শেষ। ভাই আমি 15 দিন আগের কথা বলি নাই, আমি বলছি এই সময়টার কথা। 28 অক্টোবর 2024 সালে ইন্স্যুরেন্স সেক্টর তার কারেকশনটা, রিসেন্ট কারেকশনটা, ভবিষ্যতে আর কোনো কারেকশন হইতে পারবে না ব্যাপারটা এরকম না, সমসাময়িক যে চলমান কারেকশনটা ছিল সেই কারেকশনটা 28 অক্টোবর 2024 সালে ইন্স্যুরেন্স সেক্টর কমপ্লিট করেছে। এরপর থেকে এখান থেকে সেক্টর একটা আপ মুভমেন্ট তৈরি করার চেষ্টা করেছে। এখন এটা এ বি সি করে এইখানে এসে এইরকমও হইতে পারে, এটা পরবর্তীতে আরো কন্টিনিউ করে উপরের দিকে উঠতে পারে। কমপ্লিটলি নির্ভর করবে মার্কেটে মানি ফ্লো কিরকম, মার্কেটের সেন্টিমেন্ট কিরকম, ফান্ডামেন্টাল নিউজগুলো কেমন আসতেছে, নির্বাচনের পরে সরকার কতটুকু স্টেবল, সবকিছু মিলিয়ে। বাট এইখানে কারেকশনটা কমপ্লিট করেছে বর্তমান পরিস্থিতিতে, ঠিক আছে? তো এইখানে মার্কেট যখন উপরের দিকে উঠলো, এইটা ছিল একটা আপ মুভ, যেই আপ মুভের সময় আপনারা ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সকে প্রায় এখানে 8-10 টাকা করে বাড়তে দেখেছেন। এরপর ইন্স্যুরেন্স সেক্টর এখান থেকে একটা কারেক্টিভ মোডে আছে। এই চলমান কারেকশনটা এখনো পর্যন্ত শেষ হয় নাই, তবে আমার দৃষ্টিকোণ থেকে মার্কেটে যদি নতুন করে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি না হয়, নতুন করে মেজর কোনো নেগেটিভ নিউজ না আসে, তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের কানেকশন আর অল্প কিছু দূর গিয়ে শেষ হতে পারে।
এই যে আমি যে সবুজ কালারের জোনটা এখানে ড্র করে রাখেছি, এটাকে বলা হয় রিজেকশন ব্লক। এখানে মাল্টিপল রিজেকশন আপনি দেখতে পেয়েছেন প্রিভিয়াস সুইং এ। সো এটা একটা শক্ত সাপোর্ট হিসেবে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য কাজ করতে পারে। পাশাপাশি আমরা যারা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইউজ করতে পারি, তারা যদি আমরা রিট্রেসমেন্টের মেজারমেন্ট করি, তাহলে আমরা দেখতে পাই ঠিক এই লেভেলটাতেই ফিবোনাচির গোল্ডেন রেশিও অর্থাৎ 618 লেভেলটা এখানেই অবস্থান করতেছে। সো সব দিক থেকে মিলালে এই লেভেলটা ইন্স্যুরেন্স সেক্টরের জন্য একটা শক্ত সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। সো আমাদের কাজ হচ্ছে নজরে রাখা, যখন সেক্টর এই লেভেল থেকে ঘুরে দাঁড়াবে, যদি এই লেভেলে এসে ঘুরে দাঁড়ায়, তখন আমরা ওই সেক্টরের স্টকগুলোকে অ্যানালিসিস করে দেখব একইভাবে যে সেই স্টকগুলো এক্সপেক্টেড পুলব্যাক রিজন থেকে টেকনিক্যালি কনফার্মেশন দিয়ে ঘুরতেছে কিনা। যদি সেটা হয় তাহলে দেখেন সেক্টরও মিলে গেল, স্টকটাও মিলে গেল, তখন আপনি ওই স্টকটাতে এন্ট্রি করলে ওই স্টকটা আপনাকে দ্রুত প্রফিট দেওয়ার পসিবিলিটিস থাকবে। দেখেন মার্কেট যখন একটু একটু করে মুভ করে, তখন কিন্তু জেড ক্যাটাগরিও মুভ করে, ইন্স্যুরেন্সের যখন প্লে করে তখন ইন্স্যুরেন্সও বাড়ে, বিভিন্ন জায়গা থেকে বাড়ে। বাট আমাদের কাজ হচ্ছে ভালো স্টক বিবেচনা করা, ভালো স্টকের সঙ্গে থাকা। জেড ক্যাটাগরি বাড়লেও আমরা যদি জেড ক্যাটাগরিতে বারবার ঢুকি, দেখেন জেড ক্যাটাগরি কিন্তু আলটিমেটলি বাড়তেছে না। জেড ক্যাটাগরির 20 টাকার একটা স্টক 6 টাকায় নামছে, এখন 6 টাকা থেকে 9 টাকা হওয়ার পরে আমরা বলতেছি এটা 30% বেড়ে গেছে, এটা অনেক প্রফিট দিচ্ছে। বাট আলটিমেটলি ওই জেড ক্যাটাগরির ওই স্টকটার প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু বিনিয়োগকারী ফেসে আছে, এবং প্রত্যেকটা বিনিয়োগকারী জানে যে কর্তৃপক্ষ আসলে জেড ক্যাটাগরি নিয়ে পজিটিভ না, তারা চাচ্ছে না যে এই সেক্টরটা ভালো করুক। সেই ক্ষেত্রে এগুলো বাড়বে, ডেফিনেটলি এগুলো বাড়বে। বাট একটা দুইটা হল্ট হওয়ার পর একটা নির্দিষ্ট রেঞ্জে কিন্তু মানুষ এক্সিট চান্স খুঁজবে। যখনই মানুষ ওই সেল প্রেশারটা দিবে, ওইটা কিন্তু আর আলটিমেটলি লং রানে আপনাকে প্রফিট মেক করে দিতে পারবে না। হ্যাঁ, শর্ট টার্মে আপনাকে প্রফিট মেক করে দিবে। সো জেড ক্যাটাগরির স্টক যদি 2 দিন 3 দুঃখিত, বেশ ঠান্ডা লাগার কারণে গলাটা বসে আছে। জেড ক্যাটাগরির স্টক যদি 2-3টা হল্ট হয়ে যায়, এরপরে ওই স্টকটাতে এন্ট্রি দেওয়া থেকে আমরা সতর্ক থাকি। ওকে, এরপরে আসেন আমরা কি নিয়ে কথা বলবো। আচ্ছা, যারা ইতিপূর্বে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে জয়েন করেছেন কিংবা এই কোর্স সম্পর্কে জানেন, তারা এই ভিডিওটা এখন থেকে আগামী 2-3 মিনিট টেনে সামনের দিকে চলে যান। কারণ আমি চাচ্ছি আমার সময়েরও যেমন দাম আছে, আপনাদের সময়েরও তেমন দাম আছে। আমি চাচ্ছি না যে কারো 1 মিনিট সময়ও নষ্ট হোক। বাট যেহেতু আমি একটা টেকনিক্যাল অ্যানালিসিস কোর্স অফার করি এবং করিয়ে থাকি, সো অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেই ইনবক্সে নক করেন। আমি আজকের ভিডিওতে 2 মিনিট সময় নিয়ে একটু ইন ডিটেইল আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা কি, কিভাবে কাজ করে, কি কি টপিক কভার করে, কিভাবে আপনি জয়েন করতে পারবেন, কিভাবে আপনি কোর্সের কোয়ালিটি যাচাই করতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা। সিম্পল ভাবে বলছি, আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে এই মুহূর্তে 6টা ফান্ডামেন্টাল ক্লাস আছে, 23টা টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাস আছে, এসএমসি অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্টের উপর এই মুহূর্তে 3টা ক্লাস আছে, বাট আরো বেশ কয়েকটা ক্লাস এখানে আসবে, অ্যাড হবে। সো ওভারঅল এই 30+ ক্লাসকে আমি যদি হাই লেভেলে ভাগ করে আপনাকে টপিকের নাম বলার চেষ্টা করি, তাহলে এখানে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস যতটুকু আমাদের মার্কেটে প্রয়োজন সেটা আপনি পেয়ে যাচ্ছেন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট করার জন্য কি কি ধরনের পোর্টফোলিও আছে, কি কি ধরনের পোর্টফোলিও কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন, সেই সম্পর্কে আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্টের কন্টেন্ট পেয়ে যাবেন। প্রাইস অ্যাকশন ডিটেইল অর্থাৎ প্রাইস অ্যাকশনের প্রত্যেকটা খুঁটিনাটি যেটা আমাদের মার্কেটে প্রয়োজন, একদম A to Z ইন ডেপথে প্রাইস অ্যাকশন সম্পর্কে আপনাকে শেখানো হবে। ভলিউম অ্যানালিসিসের উপরে আপনি ক্লাস পাচ্ছেন, যেখানে প্রাইস অ্যাকশনের সাথে ভলিউমের কি সম্পর্ক, কিভাবে ভলিউম দেখে আপনি বুঝবেন কোনটা আসলে সেল ভলিউম, কোনটা স্মার্ট মানির ভলিউম, কোন পজিশনে আসলে বাই হচ্ছে। আমরা মনে করি হাই ভলিউম মানেই ভালো, বাট কোন জায়গায় হাই ভলিউম পেলে আমাদের সতর্ক হতে হবে, এই ধরনের খুঁটিনাটি জিনিস আপনি ভলিউম অ্যানালিসিসের আন্ডারে পেয়ে যাবেন। এরপর গতানুগতিক সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আমরা সবাই জানি, এটা শিখতে হবে। আপনি যেই কোর্সে যান, যেখানে শিখেন, এটা হচ্ছে একটা বিজনেসের মানে একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো। সো এটা থাকছে। এরপর বেশ কিছু ইন্ডিকেটরের ব্যবহার এবং সেগুলোকে কাস্টমাইজড ওয়েতে কিভাবে আমরা ব্যবহার করব। পাশাপাশি আরএসআই সম্পর্কে আপনাদের ইন ডেপথ A to Z শেখানো হবে, যেখানে আপনি ডাইভারজেন্সের ডিটেলটা শিখতে পারবেন। এরপর যেটা মূল পার্ট, এই যে জিনিসগুলো আপনি শিখবেন, প্রাইস অ্যাকশন, ভলিউম, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, ইন্ডিকেটর, ডাইভারজেন্স এক্সেট্রা এক্সেট্রা, এই প্রত্যেকটা জিনিস শেখার পর আপনাকে তো বুঝতে হবে যেগুলোকে কম্বাইন করে কিভাবে আমি ট্রেডিং স্ট্র্যাটেজি সেট আপ করবো।
সো এই পুরো জিনিসটাকে কম্বাইন করে ট্রেডিং স্ট্র্যাটেজি সেটআপ করা, কিভাবে একটা ডাউন ট্রেন্ড শেষ হয়ে যেখান থেকে ট্রেন্ডটা রিভার্সাল নিয়ে আপ ট্রেন্ডের দিকে উপরে ওঠা শুরু করে, ওই পয়েন্টটা অর্থাৎ বটম থেকে ঘুরে প্রাইস ওঠার সময় ট্রেন্ড রিভার্সালটা আমরা কিভাবে ধরতে পারবো, সেই স্ট্র্যাটেজিগুলো প্লাস স্মার্ট মানি কনসেপ্টের যে মানে স্মার্ট মানি কনসেপ্টের আন্ডারে যতগুলো টপিক আছে সেইগুলো এবং বাংলাদেশের মার্কেটে কোন কোনটা ভালোভাবে কাজ করে, কোথায় আমরা ফোকাস করব এবং সেইটাকে কিভাবে আমাদের প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজির সাথে আমরা মিক্স আপ করব, এই পুরো জিনিসটা আপনি টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে জানতে পারবেন। সবগুলো ক্লাস ভিডিও আকারে রেডি করা হয়েছে, অর্থাৎ আপনি যখনই কোর্সে জয়েন করবেন ইমিডিয়েটলি আপনি সবগুলো ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবেন। এরপরে আপনার প্রশ্ন হবে যে এই ক্লাসগুলোকে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারবো। আপনি যে কোনো ডিভাইস থেকে যে কোনো সময় জাস্ট অ্যাক্টিভ ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই আপনি ঢুকে এই ক্লাসগুলো দেখতে পারবেন। এমনকি এই ক্লাসগুলো আপনি চাইলে আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন, ফোন বা ল্যাপটপে। সো আপনি এইটার টাইম নিয়ে কোনো ইস্যু নাই, আপনি কনভিনিয়েন্টলি আপনার মতো করে যখন খুশি তখন দেখতে পারবেন। মূল প্রশ্ন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা ক্লাসগুলো করতে গিয়ে পরবর্তীতে তো আমার বিভিন্ন প্রশ্ন রেইজ হবে, আমি কিভাবে আপনাকে এই প্রশ্নগুলো করব, কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর বা সলিউশন আমরা পেতে পারি। এইটার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপে লাইভ সাপোর্ট গ্রুপ আছে, যেখানে এই মুহূর্তে 415-20 জন মেম্বার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। এই গ্রুপটাতে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে প্রশ্নোত্তর হয়ে থাকে। এই 400+ সদস্য নিয়মিত সেখানে প্রশ্ন করে থাকেন, আমি উত্তর দিয়ে থাকি। সো আপনি জয়েন করলেও এই ক্লাসগুলো রিলেটেড যে কোনো প্রশ্ন ওই হোয়াটসঅ্যাপ লাইভ সাপোর্ট গ্রুপে করতে পারবেন এবং আপনি উত্তরও পেয়ে যাবেন। পাশাপাশি যদি আপনি প্রশ্ন নাও করেন, অন্যান্যরা যে প্রশ্ন করবে সেই প্রশ্নোত্তর সেশন কিন্তু প্রতিনিয়ত আপনি দেখার সুযোগটা পাচ্ছেন এবং এই পুরো বিষয়টাই আপনার জন্য অ্যাক্সেস থাকবে লাইফ টাইম, অর্থাৎ ওই ক্লাসগুলোর কোনো মেয়াদ শেষ হয়ে যাবে না, এই সাপোর্ট গ্রুপটারও কোনো মেয়াদ শেষ হয়ে যাওয়ার মতো বিষয় নাই। যতদিন আমি জীবিত আছি, যতদিন আমি মার্কেট নিয়ে কাজ করতেছি, ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। প্লাস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কোর্সটা একটা লাইফ টাইম অন গোয়িং কোর্স, অর্থাৎ ইতিপূর্বে আমাদের এই কোর্সটাতে কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট ছিল না। পাবলিক ডিমান্ড এবং বর্তমান মার্কেটে এই স্মার্ট মানি কনসেপ্টের আস্তে আস্তে জনপ্রিয় হওয়ার কারণে স্মার্ট মানি কনসেপ্টটা এখানে অ্যাড করা হয়েছে। শোনা যাচ্ছে আমাদের মার্কেটে T1 চালু হতে পারে। সো T1 চালু হওয়ার পর ইন ফিউচার যদি কোনো কারণে আমাদের মার্কেটে শর্ট সেল চলে আসে, শর্ট সেলের সময় কিভাবে মার্কেটে ট্রেড করতে হয়, শর্ট সেল কিভাবে করতে হবে, সেই রিলেটেড নতুন ক্লাসগুলোও কিন্তু এই কোর্সের আন্ডারেই জয়েন হয়ে যাবে। অর্থাৎ এই কোর্সে আজ থেকে 1 বছর আগে যিনি জয়েন করেছেন এবং আজকে থেকে 1 বছর পরে যিনি জয়েন করবেন, সবাই সেম ধরনের সাপোর্ট এবং সেম ধরনের ক্লাস পাবেন। কারণ নতুন কোনো ক্লাস আসলে সেই ক্লাসটা এক্সিস্টিং গ্রুপের মধ্যেই দিয়ে দেওয়া হয়। সো এই কোর্সটাতে জয়েন করার পর আপনাকে এটাকে নতুন করে রিনিউ করা, আবার পরবর্তী বছরে নতুন করে জয়েন করার কোনো রকম ইস্যু এখানে নেই। যদি কারো এই টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে অংশগ্রহণ করার ইচ্ছা থাকে, যদি আপনার শেখার মতো মন মানসিকতা থাকে, যদি আপনি সময় দিতে পারেন, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে, নাম্বারটা এখানে লিখে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করতে পারেন। মেসেজে আপনাদেরকে কোর্সের ফি এবং বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। যদি আগ্রহী না থাকেন কোনো অসুবিধা নেই, বাট অবশ্যই বলবো আমার কথা শুনে নয়, আপনি একটু অনলাইনে গিয়ে সার্চ করেন, আমাদের ফ্রি ভিডিওগুলো দেওয়া আছে, ফ্রি ভিডিওগুলো আগে দেখেন, কোয়ালিটি যাচাই করেন। ফেসবুকে আমাদের পেজ আছে, আমাদের পেজে 250+ 255টা এই মুহূর্তে রিভিউ আছে। 255 জনই 5 স্টার রিভিউ দিয়েছেন। আপনি তাদের কমেন্ট, তারা যারা কোর্স করছেন কিরকম ফিল পাচ্ছেন, কি ধরনের কন্টেন্ট পেয়েছেন, এগুলো পড়ে দেখেন, চেক করে দেখেন, ডিটেল জেনে বুঝে আমাদের ডেমো ক্লাসে অংশগ্রহণ করে তারপর জয়েন করার সিদ্ধান্ত নিতে পারেন। বাকিটা অবশ্যই আপনার উপরে। আজকের ভিডিওর আরেকটা সেক্টর নিয়ে আমরা কথা বলবো এই পর্যায়ে, সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলার কারণ হচ্ছে, দেখেন আমাদের যে জিডিপি, আমাদের জিডিপির একটা বড় অংশ, একটা মেজর অংশ নির্ভর করে টেক্সটাইল সেক্টরের উপর। সো যদি আমাদের ইকোনমিক্যালি ঘুরে দাঁড়াতে হয়, বুঝার চেষ্টা করেন, জাতিগতভাবে দেশের থেকে পুরা দেশের পার্সপেক্টিভে আমাদেরকে যদি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হয়, সর্বপ্রথম এই মুহূর্তে সবচাইতে খারাপ অবস্থায় আছে ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স। সেই কারণে ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সের রিফরমেশন চলতেছে। বাট আমাদের ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স কি করে? আমাদের ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স আমাদের জন্য রেভিনিউ জেনারেট করে না, কিন্তু ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স হচ্ছে রেভিনিউ জমা রাখা, ট্রানজ্যাকশন করার একটা মাধ্যম। অর্থাৎ ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সটা হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে দিয়ে রেভিনিউ আসে যায়, কিন্তু সেই রেভিনিউটা জেনারেট করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে
টেক্সটাইল সেক্টর। সো যদি অর্থনীতি ভালো হতে হয় তাহলে টেক্সটাইল সেক্টরকে ভালো হতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর টেক্সটাইল সেক্টর যদি আগামীতে ভালো না হয় অন্যান্য সেক্টরের ভালো হওয়ার পসিবিলিটিও অনেক অনেক কম থাকবে। কারণ টেক্সটাইল সেক্টর থেকে যদি আপনি রেমিটেন্স না মানে রপ্তানি বাণিজ্যের থ্রোতে আপনি যদি প্রবৃদ্ধি ইনশিওর করতে না পারেন তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। আর যদি অর্থনীতি ঘুরে না দাঁড়ায়, যেই সেক্টর নিয়ে আপনি চিন্তা করেন কোন সেক্টরের কিন্তু লং টার্ম গ্রোথ আমরা দেখতে পাবো না। সো টেক্সটাইল সেক্টরের দিকে অবশ্যই আমাদের ফোকাস থাকতে হবে। আপনি যদি টেকনিক্যাল চার্টের দিকে তাকান তাহলে টেক্সটাইল সেক্টর তার কারেকশন কমপ্লিট করে ফেলেছে। টেক্সটাইল সেক্টর একটা ডাবল বটম তৈরি করে এখন অ্যাকুমুলেশন ফেজের জন্য এইখানে অ্যাকুমুলেট হচ্ছে। এখন এখানে কি ঘটতে পারে, আপনি যদি প্রিভিয়াস ডাউনফলটার দিকে মেজার করেন, এটা তো আরো অনেক উপর থেকে নেমেছিল, এইখানে দেখেন মার্কেট উপরের দিকে উঠতে গিয়ে একটা রিটেস্ট করে তারপর একটা এখানে ছোট একটা র্যালি তৈরি করেছিল। সো এখন ইন্স্যুরেন্স সেক্টরের এইরকম একটা পসিবিলিটিস আছে যে মার্কেট এইখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উঠে আবার একটা ছোট কারেকশন দিয়ে অ্যাকুমুলেট হয়ে উপরের দিকে আমাদের একটা র্যালি উপহার দেওয়ার পসিবিলিটি থাকবে বলে আমি বিশ্বাস করি। সো ইন্স্যুরেন্স টেক্সটাইল সেক্টরটার দিকে এখন আমরা নজর রাখতে পারি যে টেক্সটাইল সেক্টর এখন একদমই ফেয়ারলি ভ্যালুড অবস্থায় আছে, ম্যাক্সিমাম স্টকের দাম কম। সো এইরকম একটা লেভেলে যদি আমরা পার্টিসিপেট করতে পারি, শর্ট টার্ম ট্রেডিং এ হয়তো আমরা অল্প কিছু দেখতে পাবো, বাট আলটিমেটলি শর্ট টার্ম ট্রেডিং এর চাইতে আমাদের টার্গেট থাকা উচিত 2 বছরের জন্য ইনভেস্ট করা। কারণ যদি অর্থনীতি ঘুরে, একটু বোঝার চেষ্টা করেন অর্থনীতি ঘুরলে কখন ঘুরবে। আমাদের 2025 সাল চলতেছে, প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন 2025-এর শেষে কিংবা 26-এর শুরুতে নির্বাচন হবে। এখন দেখেন প্রত্যেকটা বিজনেসম্যান, প্রত্যেকটা বৈদেশিক রাষ্ট্র চায় কোন একটা স্থায়ী সরকারের সাথে ব্যবসায়িক চুক্তিগুলো স্বাক্ষর করতে, কারণ তত্ত্বাবধায়ক সরকার সবাই জানে 6 মাস 1 বছর 1.5 বছর পরে এটা থাকবে না। সো একটা স্থায়ী সরকারের আন্ডারে কোনো যদি মানে ব্যবসায়িক চুক্তি হয়, সেখানে সরকারের আন্ডারে পাবলিক সেন্টিমেন্ট পজিটিভ থাকে, প্লাস অন্তত পক্ষে 5 বছরের জন্য একটা সিকিউরিটি কিন্তু যে ব্যবসায়িক প্রতিষ্ঠান চুক্তি করবে সে পাচ্ছে। সো এটা বৈদেশিক বিনিয়োগ বলেন, এটা অভ্যন্তরীণ ব্যবসায়ীদের বিনিয়োগ বলেন, সেটা হবে হচ্ছে কোনো একটা স্থায়ী সরকারের সাথে। তার মানে 25-এর শেষে যদি আমরা নির্বাচন ধরি, নির্বাচনের ঠিক আগে থেকে আমাদের অর্থনীতির রিফরমেশনটা কিন্তু শুরু হয়ে যাবে। রিফরমেশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। এই রিফরমেশন প্রসেসের যদি ফল আমরা পাই তাহলে 25-এর শেষে সেই ফলটা পাওয়া শুরু করব, এবং কোন একটা স্থায়ী সরকার এসে যদি পজিটিভলি সেটাকে হ্যান্ডেল করতে পারে, মূল রানটা আমরা দেখব ওই স্থায়ী সরকার আসার পরবর্তী বছরে, তার মানে সম্ভাব্য 2026 সালে। সো এই জিনিসটাকে যদি আপনি একটু বেসিক ভাবে দেখেন তাহলে আপনি ধারণা করতে পারেন যে আস্তে আস্তে মার্কেট ভালো হবে এবং পরবর্তীতে অ্যাকুমুলেট হয়ে 26-27-এর যে অর্থ বছরটা থাকবে সেই সময়টাতে হয়তো বা আমরা একটা ম্যাসিভ কোনো কিছু দেখতে পারি, যদি আমাদের রিফরমেশন গুলো আসলে অ্যাক্টিভলি কাজে দেয়। সো আমি আশা করি আপনার একটা ধারণা, ওভারঅল একটা ধারণা পেয়ে গিয়েছেন মার্কেট নিয়ে। এই মুহূর্তে আমি আসলে এই মুহূর্তে শর্ট টাইম ফ্রেমে আমি মার্কেট নিয়ে পজিটিভ না, বাট আমি বুঝতে পারছি, আমি এইটুকু বুঝতে পারি যতটুকু আমি পড়াশোনা করি অর্থনীতি নিয়ে, যতটুকু বুঝ আছে তাতে মার্কেট আর নতুন করে অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু মার্কেট এই মুহূর্তে যদি অনেক বেশি কিছু আশা করি তাহলে হতাশ হইতে হবে। আমাদেরকে আসলে রিফরমেশন চলতেছে, এই রিফরমেশনের রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যেই কোনো পরিস্থিতিতে, মার্কেটের যে কোনো পরিস্থিতিতে স্পেসিফিক সেক্টরের স্পেসিফিক কিছু স্টক মুভমেন্টে থাকে, এটা সারা বছরই থাকে। আপনাদের কাজ হচ্ছে সেইগুলো থেকে খারাপগুলোকে ফিল্টার আউট করে ভালোগুলোর সঙ্গে থাকার চেষ্টা করা। যেমনটা ব্যাংক সেক্টর নিয়ে দেখতে পেলেন, টেক্সটাইল সেক্টর নিয়ে দেখতে পেলেন, ইন্স্যুরেন্সের কারেকশন শেষের দিকে আমরা দেখালাম। সো এই পুরো বিষয়টাকে অ্যাকুমুলেট করে আপনি আপনার মতো কিছু ভালো স্টক বাছাই করতে পারেন। তবে যদি আপনার হাতে ক্যাশ থাকে, আমি বলবো যে মার্কেটে ফুল ইনভেস্টমেন্টে যাওয়ার সুযোগ সময় এখনো আসে নাই। যদি মার্কেট 5270-এর লেভেলটা ব্রেকআউট করতে পারে তখন আপনি ট্রেডিং এর জন্য বড় ইনভেস্টমেন্টে যেতে পারেন। এই সময়টাতে অল্প অল্প ট্রেডিং প্র্যাকটিস আপনি করতে পারেন, অথবা আপনি ক্যাশ রেখে সাইড লাইনে থেকে শেখার প্রতি মনোযোগ দিতে পারেন। যেমন আমি গত মাস থেকে এখন পর্যন্ত ট্রেড করতেছি না, আমি ট্রেড অফ রেখে আমি আমার অ্যানালিসিস প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। আমি ট্রেডগুলোকে মানে অ্যানালিসিসের মাধ্যমে কয়টা সফল হচ্ছে, কয়টা বিফল হচ্ছে, এই জিনিসগুলো ট্র্যাক করার চেষ্টা করতেছি, নিজেকে আরো আপডেট করার চেষ্টা করতেছি। বাট আমি বুঝতেছি যে মার্কেট আমাদেরকে সামনে সুযোগ দিবে, একটু হয়তো আমাদেরকে ধৈর্য ধরতে হতে পারে।
দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিওতে কোনো একটা টপিক নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।